তিন যুগ পর চাকসুতে ভোট উৎসব, অমোচনীয় কালি ব্যবহার না করা সহ নানা অভিযোগ ছাত্রদল ও শিবির প্যানেলের। প্রমাণ মিললে ব্যবস্থার ঘোষণা কমিশনের। মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও এখনও বের হচ্ছে ধোঁয়া। ঢাকা মেডিকেলে 16 মরদেহ। ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর। জুলাই হত্যাযজ্ঞের 7 মামলায় আনিসুল সালমান সহ 45 আসামি ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত 8 জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ। এবং ঋণ পেতে চাপিয়ে দেওয়া শর্ত মানবে না বাংলাদেশ, আইএমএফ সভায় অর্থ উপদেষ্টা। বিদেশিদের সুবিধায় নয়, সেবা নিশ্চিতে বেড়েছে চট্টগ্রাম বন্দরের শুল্ক, জানালেন সচিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দীর্ঘ 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব। কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। অমোচনীয় কালি ব্যবহার না করা, ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অমোচনীয় কালি ব্যবহার না করা সহ নানা অভিযোগ করলেও ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে শিবির সমর্থিত প্যানেল। নির্বাচন কমিশনার জানান, যেমন কালি পেয়েছেন তারা সেটিই ব্যবহার করেছেন। সই ছাড়া ব্যালট থাকার প্রমাণ মিললে সেগুলো বাদ দেওয়া হবে। এর আগে সকাল 9টায় ভোট শুরুর আগে শাটল ট্রেনে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন তারা। দীর্ঘ 36 বছর পর নির্বাচন হওয়ায় ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। বহিরাগতদের প্রবেশ বন্ধে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি ভবনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য। ক্যাম্পাস চারিদিকে ভালো লাগছে, প্রশাসন পাহারা দিচ্ছে, সব দিক দিয়েই ভালো আছে। শেষ পর্যন্ত যেন সব ভালোভাবেই হইতে পারে। দীর্ঘ 36 বছর পরে যখন নির্বাচন হচ্ছে, সকল স্টুডেন্ট একটা উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিতে পারবে বলে আমরা আশা করতেছি। আমরা আশা করি যে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। শিক্ষার্থীরাও তাদের যেই অধিকার আদায়ের যেই সংগ্রাম, সেই সংগ্রাম আরও জোরালোভাবে চালাতে পারবে বলে বিশ্বাস করি। আমরা মূলত এখানে নিরাপত্তার বিষয়টা দেখছি। কোনো ধরনের আইডেন্টিফিকেশন ছাড়া, আইডি কার্ড অথবা আদার টাইপ অফ আইডেন্টিফিকেশন ছাড়া যেন বহিরাগত কেউ আসতে না পারে। এটা জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির পূর্বক্ষেত্র হিসেবে, রিহার্সেল হিসেবে বিবেচিত হবে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আল আমিন তুষার, শফিকুল আলম, ফেরদৌস লিপি, তারিফ রহমান এবং নিগার মেহরিন রিনি। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, ইঞ্জিনিয়ারিং অনুষদের আইটি ভবনের যেই ভোট কেন্দ্র, সেখানে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীদের কিন্তু বেশ অংশগ্রহণ রয়েছে। আমরা এই মুহূর্তে এখানের যে 117 নম্বর যে কক্ষ, সেই কক্ষে প্রায় 510টি ভোট কাস্ট হওয়ার কথা মোট। তার মধ্যে এরই মধ্যে আমাদের কিছুক্ষণ আগেই ভেতরে যিনি আসলে রয়েছেন নির্বাচনী কর্মকর্তা, যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছিলেন প্রায় 250 ভোট কিন্তু এরই মধ্যে কাস্ট হয়ে গেছে। অর্থাৎ বলাই যায় যে এই কক্ষের যে ভোট, সেটার প্রায় 50% ভোট এর মধ্যে কাস্ট হয়ে গেছে সেই জায়গায়। এবং আমাদের কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে যিনি উপাচার্য রয়েছেন, উপ উপাচার্য রয়েছেন, তিনি আমাদেরকে বলছিলেন যে নারী ভোটার থেকে শুরু করে পুরুষ ভোটার, আসলে সব ধরনের ভোটারদের যে অংশগ্রহণ, তাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সবাই আসলে জিনিসটাকে খুব ভালোভাবে দেখছেন এবং সেই পরিস্থিতিই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যেই ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়েছিলেন, সেই যে পরিবেশ, সেটা কিন্তু এখানে যে পরিস্থিতি, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমরা যেই পোলিং বুথগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটি কিন্তু কোনোটাই কিন্তু সেভাবে খালি নেই। এবং যারা শিক্ষা রয়েছেন, তারা একে একে আসছেন, তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। এবং তাদের এখানে কিন্তু পোলিং এজেন্ট যারা রয়েছেন, তারা বিভিন্ন প্রার্থীদের যারা পোলিং এজেন্টরা রয়েছেন, তারাও কিন্তু অবস্থান করছেন এবং সার্বিক ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছেন। আমরা যখন উপাচার্যকে প্রার্থীদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রশ্ন করছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে অসতর্কতাবশত যিনি আসলে আগে এরকম ভোট পরিচালনা করেননি, তেমনই একজন নির্বাচনী কর্মকর্তার একটু অসতর্কতার কারণে
ব্যালটের যে পেপারগুলো রয়েছে সেখানে যেই স্বাক্ষরের ব্যাপারে একটু যে ঝামেলা হয়েছিল সেগুলো সেই 12টি ভোট বা সেই ভোটগুলো আসলে কিভাবে গণনা করা হবে সেটা নিয়ে তারা ডিসিশন নেবেন। এখনো পর্যন্ত তিনি আমাদেরকে এটা জানিয়েছেন। আমরা আমাদের আরো এক প্রান্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন শফিক, আমরা তার কাছে চলে যাব সেখানকার সবশেষ পরিস্থিতি জানার জন্য। শফিক, আমি এই মুহূর্তে চাকসু ভবনের যে নির্বাচন কমিশনের যে ভবন সেখানে রয়েছি। সকাল থেকে গেলেও ছাত্র দলের ভিপি এবং জিএস প্রার্থীরা নানা অভিযোগ দিচ্ছেন। সেই অভিযোগের প্রেক্ষাপটে তারা লিখিতভাবে একটি অভিযোগ নিয়ে এই নির্বাচন কমিশনে এসেছেন। এই মুহূর্তে কিন্তু তারা বক্তব্য রাখছেন, দুইজন ভিপি এবং জিএস দুইজনে কিন্তু বক্তব্য রাখছেন। পাশাপাশি প্রধান এই তাদের জবাব দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু তাদের যে লিখিত যে অভিযোগগুলো ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন এবং এই সাধারণ সম্পাদক জিএস প্রার্থী সাফায়াত হোসেন তিনিও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং এখানে ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা সেই বক্তব্যটি রাখছেন, অর্থাৎ তাদের যে অভিযোগগুলো দিচ্ছেন তাদের যে অভিযোগগুলো সেগুলোর মধ্যে রয়েছে অমোচনীয় কালি মুছে যাচ্ছে এবং 12টির মতো ব্যালট পেপার যেগুলোতে সিল নাই এবং তাদের যে ছবি সম্বলিত যে ছবির সাথে মিল হচ্ছে না, অর্থাৎ অনলাইনে নানা ধরনের অসঙ্গতি নিয়ে তারা কিন্তু লিখিতভাবে এখানে এসেছেন। দুইজনে এসেছেন বিপিএল জিএস প্রার্থী এবং তাদের সেই লিখিত বক্তব্য নিয়েছেন। পরবর্তী নির্বাচন কমিশনার বলছে আসলে অমোচনীয় কালির ক্ষেত্রে তারা বলেছেন তারা যে অমোচনীয় কালিগুলো তারা পায়নি, সেজন্য তারা যেটি পেয়েছে সেটি কাজ করেছে এবং 12টি ব্যালটের বিষয়ে তারা বলেছেন এগুলো যাচা বাছা করে দেখবেন এবং নানা অনিয়ম যেগুলো আছে এগুলোকে তারা সামান্য অনিয়ম বলছেন। যদিও ছাত্র দল এবং ছাত্র দলের ভিপি এবং জিএস প্রার্থী তারা বলেছে এটা কারচুপি হচ্ছে, তারা সেটিকে তারা মেনে নিচ্ছেন, সেজন্য লিখিত বক্তব্য দিয়েছেন। পরবর্তী সেই বক্তব্যের জবাব দিচ্ছেন নির্বাচন কমিশনার। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে চাকসু ভবনের মধ্যে যারা অভিযোগ করছেন তারা কিন্তু চাকসু ভবন নির্বাচন কমিশনে এসেছেন। তো এরপর আমি এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী লিপির কাছে। ক্যাম্পাস জুড়ে কিন্তু উৎসব আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর শিক্ষার্থীর আনাগোনা প্রতিটা ভোট কেন্দ্রে। আমরা এই মুহূর্তে আছি বিজ্ঞান অনুষদে, যেখানে প্রায় 4,500 শিক্ষার্থী তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যখন সকাল 9টা থেকে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয় তখন থেকে কিন্তু ব্যাপক শিক্ষার্থী উপস্থিতি আমরা এই ভোট কেন্দ্রে দেখতে পেয়েছি এবং এই ভোট কেন্দ্রে 3টি হলের 4,500 শিক্ষার্থী ভোট দেবেন। তার মধ্যে শাহ আমানত হলের 2,247 জন, শহীদ আব্দুর রব হলের 1,775 জন এবং মাস্টারদা সূর্য সেন হলের 516 জন। শুধুমাত্র যে ভোট কেন্দ্রগুলোতে না, আমরা দেখেছি সকালে যখন শাটল ট্রেন এসেছে 7:30টার ট্রেন, সেই 7:30টার ট্রেনেও কিন্তু ব্যাপক শিক্ষার্থী এসেছে এবং প্রতিটা শাটল ট্রেনে ছিল শিক্ষার্থী পরিপূর্ণ এবং ক্লাস পরীক্ষা না থাকার পরও শুধুমাত্র ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। যখন আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের আড্ডাগুলো শুনেছি, তারা কিন্তু বলছেন যে প্যানেল কিংবা প্রার্থী তাদের পক্ষ হয়ে কাজ করবে, তাদের অধিকারের কথা বলবেন, সেই প্রার্থী এবং প্যানেলকে তারা বেছে নিতে চান এবং সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু এখনো পর্যন্ত আমরা ভোট কেন্দ্রগুলোকে দেখতে পাচ্ছি এবং প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা প্রতিটা শিক্ষার্থীকে তাদের আইডি কার্ড যাচাই বাছাই করে তারপরে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন। যারা প্রথম বর্ষ যাদের আইডি কার্ড নাই তাদের ব্যাংক রসিদের মাধ্যমে কিন্তু তারা কেন্দ্রে প্রবেশ করছেন। অর্থাৎ একটা এখনো পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভোট দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বিজ্ঞান অনুষদ থেকে সর্বশেষ। তীব্র গরম উপেক্ষা করেও আমরা দেখছি যে এখনও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। আমি এখন আছি বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে। এখনও দেখছি যে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তাদের যে আইডি কার্ড বা পরিচয়পত্র সেইটি নিরাপত্তা প্রহরীদের বা নিরাপত্তা কর্মীদের কাছে দেখিয়ে তারা প্রবেশ করছেন। ইতিমধ্যে আমরা একটা শাটল ট্রেন আসছে শহর থেকে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ভোটার আসলে শহরে অবস্থান করে সেই শহর থেকে আসলে এই মাত্র একটি শাটল
শাটল ট্রেন এসেছে এবং সেই শাটল ট্রেনে দেখেছি পুরো শাটল ট্রেন ভর্তি আসলে সেই ভোটাররা এসেছেন এবং তারা এখন যে মেইন গেট সেই মেইন গেট দিয়ে তাদের যেই স্লিপ দেখিয়ে প্রবেশ করছেন। কিন্তু পুরো ক্যাম্পাসে আসলে প্রতিটা কানায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভোটারদের উপস্থিতি যেমন 0 পয়েন্ট, যেমন প্রতিটি কেন্দ্রে সকল স্থানে আসলে যে একটা উৎসবের আমেজ সেটি বিরাজ করছে। ক্যাম্পাস জুড়ে আসলে একটু তাপদাহ থাকলেও আসলে সেই তাপদাহ উপেক্ষা করেও শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে প্রবেশ করছে। সেই সকাল 9টার আগে থেকেই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে আসলে যেখানে ভোট দিবেন সেখানে আসলে তারা আসা শুরু করেন এবং এখনও পর্যন্ত এই আশা চলমান রয়েছে। এবং যখনই কোনো ট্রেন আসছে বা বাস আসছে, বাসে করে আমরা দেখছি যে ভোটাররা আসছেন। এছাড়া সার্বিক নিরাপত্তার দিকে যদি আমরা বলি, আসলে নিরাপত্তা ব্যবস্থা এখনও বেশ ভালো অবস্থানই রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ব্রিফ করেছেন আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন। সাংবাদিকদের সেখানে তিনি বলেছেন আসলে এখনও পর্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই। তারা শক্ত অবস্থানে আছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পার করেই আসলে ভোটারদেরকে যেতে হচ্ছে নির্বাচন কেন্দ্রে। প্রথমে 0 পয়েন্ট গেটে তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে, তারপরে তারা যে কেন্দ্রে যাবেন সেই কেন্দ্রের প্রবেশের মুখে আসলে একটি কেন্দ্রের মুখে প্রথমে একটি চেকপোস্ট, তারপরে কেন্দ্রের ঢোকার পথে একটি চেকপোস্ট, তারপরে হচ্ছে মেইন কেন্দ্রে যাওয়ার পরে একটি চেকপোস্ট। এরকম 4-5টি নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার হওয়ার পরে আসলে হচ্ছে শিক্ষার্থীদেরকে বা ভোটারদেরকে তাদের যে কেন্দ্র সেখানে যেতে হচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে কাল রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় উৎসবের আমেজ। সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, সব সংখ্যা কাটিয়ে অবশেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। এবং সেই নির্বাচন ঘিরে ইতিমধ্যে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি বিশ্ববিদ্যালয়ে পুরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকালে আমরা পুলিশ সদস্যদেরকে আসতে দেখেছি। বিশেষ করে রাজশাহী বিভাগের 8টি জেলা থেকে অন্ততপক্ষে 2300 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এই নির্বাচন ঘিরে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। এবং এই মুহূর্তে আমরা আছি আসলে সিনেট ভবনে, যেখানে ডাকসু নির্বাচন কমিশনের একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে, যেখানে মূলত নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আসলে সর্বশেষ আপডেট এই সংবাদ সম্মেলন থেকে জানানো হবে। এখানে কথা বলবেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। সেখানে আমাদেরকে আসলে তিনি ব্রিফ দিয়ে জানাবেন যে কী ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে ইতিমধ্যে আমরা কিন্তু এফ নজরুল ইসলামের সাথে কথা বলেছি, প্রধান নির্বাচন কমিশনের সাথে। তিনি আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছিলেন যে 9টি একাডেমিক ভবনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি কেন্দ্রের 990টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ হবে। এবং একই সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনার আমাদেরকে আগেই জানিয়েছিলেন যে ভোট গ্রহণ শেষে অপটিক্যাল মার্ক রিকগনিশন অর্থাৎ OMR যে মেশিন, সেই মেশিন ব্যবহার করে আসলে ভোট গণনা হবে এবং ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নির্বাচন প্রক্রিয়ায় তদারকি করা হবে। একই সঙ্গে কাজী নজরুল ইসলাম যে অডিটোরিয়াম রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেখানে এই ভোট গণনা হবে এবং একই সঙ্গে স্ক্রিনে সেটি দেখানোর ব্যবস্থাও কিন্তু করা হবে। এবং একই সঙ্গে আমাদেরকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে ভোট গ্রহণ শেষে আগামীকাল আসলে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো নজরুল অডিটোরিয়ামে নিয়ে আসা হবে এবং সেখানে রঙিন কোডের উপর ভিত্তি করে ব্যালটগুলো 100টি ব্যান্ডেলের বিভক্ত করে OMR ইতিমধ্যে জানিয়ে রেখেছে। নির্বাচন এবং ভোট গ্রহণের প্রস্তুতিমূলক যে কার্যক্রম, সেটি ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যালট বাক্সগুলো যদিও এখন পর্যন্ত কেন্দ্রে পৌঁছানো হয়নি, নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল সকাল থেকে এই বক্সগুলো কেন্দ্রে বিতরণ করবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আরও খবর জানাতে এই মুহূর্তে যাচ্ছি।
শান্তশিষ্ট মতিহারের সবুজ ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই শান্তশিষ্ট বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বেশ কদিন ধরেই যে হল সংসদ নির্বাচন এবং ছাত্র প্রতিনিধি নির্বাচন যেই অর্থাৎ রাকসু নির্বাচনের যে দামামা, সেই দামামা কিন্তু চলছে। অর্থাৎ একেবারে বলা যায় যে ছাত্র এখানকার যারা রয়েছেন সবার উপস্থিতিতে প্রচারণায় একেবারে বলা যায় যে মুখর। এই মুহূর্তে প্রশাসনিক ভবনের সামনে রয়েছি এবং যদিও বিশ্ববিদ্যালয়ে বেশ এই মুহূর্তে শান্ত পরিবেশ আমরা লক্ষ্য করছি, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যেই ধরনের যে তৎপরতা কিংবা প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে প্রশাসনিক যে প্রস্তুতি, বিশেষ করে পুলিশের মহড়া হয়েছে, ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, অর্থাৎ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে আরএমপি থেকে, এবং তারা বলছেন যে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার হতে দেয়া হবে না এবং যারা বিশৃঙ্খলাকারী থাকবেন তাদের আসলে যদি কোনো ধরনের কোনো পরিকল্পনা থাকে আসলে তাদেরকে নস্যাৎ করে দেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের ফাঁকফোকর তারা রাখতে চান না। ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিয়েছেন, মহড়া দিয়েছেন, এবং আমরা দেখেছি যদিও আজকে প্রচারণা নেই, আগামীকালকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সকাল থেকে বিকেল পর্যন্ত টানা চলবে, এরপরে ফলাফল ঘোষণা। আমরা দেখেছি যে ব্যালট পেপার সহ, ব্যালট বাক্স সহ বিভিন্ন যে প্রশাসনিক যে তৎপরতা, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে, রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই তৎপরতা, সেটাও কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের সহকর্মী আলতাফ হোসাইন এই যে বিস্তারিত জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রশাসনের এই মুহূর্তে যেই বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ক্যাম্পাসের ভেতরে র্যাব, পুলিশ, বিজিবি এবং অন্যান্য সাদা পোশাকে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা ঘোরাফেরা করছেন এবং টহল দিচ্ছেন, এবং সন্দেহভাজন কাউকে হলেই কিন্তু সেখানে তাদের তল্লাশি চালানো হচ্ছে। একইভাবে আগামীকালকে ভোট গ্রহণের দিন, এবং ভোট গ্রহণের দিনও আমরা দেখেছি যে গণমাধ্যমের গাড়ি সহ বিভিন্ন যে যানবাহন সেটি আসলে নিয়ন্ত্রিত থাকবে এবং পরিচয়পত্র নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। সকল ধরনের বহিরাগতদের প্রবেশ ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে আমাদের থাকা সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসেন এবং তোহা খান তামিম। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদই দেশে গণতন্ত্র ফেরাতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা কার্যালয়ে পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় বিএনপি নেতাকর্মী ও ছাত্র জনতা প্রাণ দিয়েছেন। তাই প্রতিহিংসা নয়, রাজনৈতিক মতভিন্নতাকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ করতে চায় বলে জানান মির্জা ফখরুল। আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, ছেলেরা যে জন্য প্রাণ দিয়েছে, আমাদের লোকেরা প্রাণ দিয়েছে, এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। এই যে হিংসার রাজনীতি, এটা আমরা চাই না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও এখনও বের হচ্ছে ধোঁয়া। 24 ঘন্টা পর রাসায়নিক গুদামে প্রবেশ করেছে ফায়ার সার্ভিস। এদিকে বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে 16 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। মর্গে থাকা 16 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকিদের নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এদিকে আগুনের পর গুদামে থাকা বেশ কয়েকটি রাসায়নিক দ্রব্য মিলে বিষাক্ত ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে। সকালে আশপাশের কয়েকটি গার্মেন্টসের কর্মী কাজে যোগ দিলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। ক্ষতিকর ধোঁয়া থেকে রক্ষা পেতে নিরাপদ দূরত্বে সরিয়ে দিলেও ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। নিখোঁজদের সন্ধানে জড়ো হয়েছেন দিশেহারা স্বজনরাও। এদিকে সকাল 11টার পর ফায়ার সার্ভিসের 2 সদস্য কেমিক্যাল স্যুট পরে ভেতরে ঢুকেছেন। অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা নাই ভিতরে, গোডাউনের ভিতরে শুধু কেমিক্যাল রাখে। রাত্র 4টের সময় আমি গেলাম বাড়িউড়ে, ওখানে যাই যে রুগী দেখলাম, তাতে আমার ছেলে নাই। আমার বাবা ডিউটি যাইছে, 11টা বাজে আগুন লাগছে, আগুন করে সন্ধান দেয় না আমরা। চারা চিনে জানা প্যান্ট গেঞ্জি পা এগুলো দেখে আল্লাহ করে চিল্লাইতেছে, তারপর যে ফোনটা কাটিয়ে গেছে, তারপরে আর ফোন ঢুকে নেয়। লাশগুলো আসলে আগুনে পুড়ে এমনভাবে বিকৃত হয়ে গেছে যে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। এখন পর্যন্ত ওনারা 10 জন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন। সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে।
এই মুহূর্তে মিরপুরে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ এবং ঢাকা মেডিকেলে আছেন হায়দার আলী। সরাসরি প্রথমে যাচ্ছি রাইদুলের কাছে। রাইদুল, জ্বলা যে আগুনটি, সেই আগুনটি কিন্তু এখনও জ্বলছে সেই রাসায়নিক গুদামে, এবং সেই 24 ঘন্টা পরে কিন্তু ফায়ার সার্ভিসে যে কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু সেই গুদামে লাগা আগুন যেখানে চলছে সেই গুদামে কিন্তু প্রবেশ করার চেষ্টা করেছিলেন, ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তবে বেশি সময় সেখানে থাকতে পারেনি, কারণ যে ধার্য পদার্থ যেগুলো রয়েছে এবং যেমনটা বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে এই ক্লোরিক গ্যাসটি, সে বিষাক্ত গ্যাসটি কিন্তু হচ্ছে বা অনেক বেশি মাত্রায় নির্গত হচ্ছে, যে কারণে আসলে বেশি সময় তারা ওখানে থাকতে না পেরে কিন্তু চলে আসছেন, ভেতর থেকে বেরিয়ে আসছেন। ওখানকার সবশেষ যদি খবর বলা হয় যে তেমন কোনোভাবে আসলে তারা বের করতে পারেননি, অভিযান যেটা করার কথা সে অভিযানটি কিন্তু তারা চালাতে পারেনি, তবে কিছু সময় পরে আবারও যাওয়ার কথা জানা হয়েছে। এবং সবশেষ খবর যেটা বলতে চাই যে গতকাল 16 জনের পক্ষ মৃত্যুর কথা কিন্তু বলা হয়েছিল, এখন পর্যন্ত আর এমন কোনো হতাহত বা নিহতের বা কাউকে উদ্ধার করা সকাল থেকে যায়নি। এখন পর্যন্ত যে ধোঁয়াটি নির্গত হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই এলাকা জুড়েই কিন্তু আসলে একটি বিশেষভাবে সকলকে মাস্ক ব্যবহার করা বা নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, কারণ এই ক্লোরিন অ্যাসিডটি আসলে বিষাক্ত শৈলের শ্বাস প্রশ্বাসে গিয়ে কিন্তু এই এলাকা সহ পুরো এলাকাটি ক্ষতিকারক একটা দিক আসবে বলে সেই জন্য বারবার কিন্তু আসলে নির্দেশনা দিচ্ছে এবং সকলকে আসলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। তো এখন পর্যন্ত যদি সবশেষ খবর বলতে চাই যে সকাল থেকেই আসলে অপেক্ষা করা হচ্ছে 11টা কিছু সময় পরে যেই ফায়ার সার্ভিসের 2জন সদস্য তাদের যেই কেমিক্যাল স্যুট আছে, বিশেষ স্যুট, সেটি ব্যবহার করে পরিধান করে প্রবেশ করেছিল ক্রাইম সিনের ইউনিটের সদস্যরা এসেছিলেন এবং বুয়েটের কেমিক্যাল বিভাগের একটি প্রতিনিধি দলও কিন্তু এসেছিলেন, এখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। আবার আমরা সকালে কিছু সময় আগেও দেখতে পেয়েছি যে অনেকেই স্বজনরা আসছেন। স্বজনদের একটা অভিযোগ আসলে বারবার করে বলছেন যে সঠিক কোনো তথ্য কেন্দ্র না থাকায় তারা তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না। তো এই ছিল আমার কাছে আসলে ঘটনাস্থল থেকে সবশেষ। আমরা একটু ঢাকা মেডিকেলে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হায়দার। মিরপুরের অগ্নিকাণ্ডের যে 16টি লাশ, সেই লাশ এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে মর্গ, সে মর্গে রয়েছে। আমরা সকাল থেকে আছি এখানে, সকাল থেকে দেখছিলাম যে এই লাশের বিপরীতে বিভিন্ন দাবিদার, বেশ কয়েকজন দাবিদার এখানে এসেছিলেন এবং তারা বলছিলেন যে লাশগুলো দেখে, লাশের শরীরের তার পরনের পোশাক এবং ঘড়ি কিংবা আংটি দেখে তারা লাশের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করছিলেন। এরপর এখন পর্যন্ত এই লাশ হস্তান্তরের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি। এই দাবিদাররা আমাদের কাছে অভিযোগ করছিলেন যে সকাল থেকে তারা এখানে অপেক্ষা করছেন, তবে লাশ তাদের কাছে কখন হস্তান্তর করা হবে, তখন তারা লাশ নিয়ে বাড়ি ফিরতে পারবে, দাফন করতে পারবে, সে বিষয়ে এখনও তাদের কাছে কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি। তারা যোগাযোগ করছেন রূপনগর থানা পুলিশ। এখন পর্যন্ত রূপনগর থানা পুলিশের কোনো কর্মকর্তা এই লাশগুলোর হস্তান্তরের কাজ শুরু করেনি এবং হাসপাতালে এখন পর্যন্ত তাদেরকে দেখতে পাইনি। লাশ আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 10টি লাশের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছে, এটি রূপনগর থানা পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে সেই লাশ কখন হস্তান্তর করা হবে সেটি এখনও নিশ্চিত করা হয়নি। এই লাশ হস্তান্তর নিয়ে স্বজনরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছিলেন যে এই প্রশাসন তাদের কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য দিচ্ছে না কখন তারা লাশ নিয়ে যেতে পারবে। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিফ করছিলেন, তিনি বলছেন যে লাশের 16টি লাশের গতকালকে ফায়ার সার্ভিস থেকে যে তথ্য দেওয়া হয়েছিল যে তারা ধোঁয়ায় রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হয়েছিলেন হায়দার আলী এবং এর আগে রূপনগর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের এক সহকর্মী আনিসুল হক। সালমান এফ রহমান ও আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ 16 জনের মামলার তদন্ত 8 জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকালে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ সাবেক 10 মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৌফিক এলাহি চৌধুরী, সচিব এবং সাবেক সংসদ সদস্য সহ 45 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আওয়ামী লীগ ও সরকার ঘনিষ্ঠ শীর্ষ 16 আসামিকে তোলা হয় এজলাসে। 8 জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ।
সময় সংবাদে আরও থাকছেন। ব্যান্ডউইথ ঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। অনুমতি না মেলায় আটকে আছে বেসরকারি সাবমেরিন কেবলের কাজ। চাহিদা মেটাতে আমদানি করতে হবে 6,500 GBPS। 3 দিনের ইটালি সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8টা 20 মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিশ্ব খাদ্য সংস্থার অনুষ্ঠানে সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, দাবি আদায়ে অনড় অবস্থানে কিন্তু এমপিওভুক্ত যে সকল শিক্ষক রয়েছে তারা বলা যায় যে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু এখন শিক্ষকদের দখলেই। আজকে 4র্থ দিন, এই 4র্থ দিনের আন্দোলনে সকাল থেকেই দেশের বিভিন্ন স্কুল থেকে শিক্ষক এবং কর্মচারীরা তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। যেহেতু গতকালকে তাদের একটি আলটিমেটাম দেওয়া ছিল যে আজকে বুধবার দুপুর 12টার মধ্যে তারা যে দাবি জানিয়েছেন 3 দফা, সেই দাবি নিয়ে যদি কোনো ধরনের প্রজ্ঞাপন না আসে তাহলে তারা বড় কর্মসূচিতে যাবেন। এবং ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছেন যে এখন পর্যন্ত যেহেতু তাদের এই প্রজ্ঞাপনটি আসেনি, তারা ঘোষণা দিয়েছিলেন যে দুপুর 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে তাহলে তারা শাহবাগ অবরোধ করবেন। যারা আসলে এই কর্মসূচিতে প্রথম সারির রয়েছেন তারা এই মুহূর্তে কথা বলছেন এবং তারা জানাচ্ছেন যে যেহেতু এখনো তাদের এই প্রজ্ঞাপন আসেনি, অতএব তারা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শাহবাগ মোড় অবরোধ করার জন্য এখান থেকে রওনা দেবেন। আমি একটু বলে রাখি আপনাদের, আপনি নিশ্চয়ই জানেন যে গত রোববার থেকে শিক্ষকদের এই আন্দোলন চলছে। তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন, তার মধ্যে অন্যতম যে দাবিটি সেটি হচ্ছে 20% যে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি, পাশাপাশি চিকিৎসা ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা অর্থাৎ কর্মচারীদের উৎসব ভাতা হচ্ছে 75%। এই 3টি দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক এবং কর্মচারীরা তারা এখানে অংশ নিয়েছেন। তাদের একটাই কথা, তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই প্রজ্ঞাপন জারি হবে না তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। IMF-এর চাপিয়ে দেওয়া শর্তে ঋণ নিতে আর কোনো নথি স্বীকার করবে না বাংলাদেশ। বিশ্বব্যাংক IMF-এর বার্ষিক সম্মেলনে দ্বিতীয় দিনের ব্রিফিংয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। আর সচিব জানান, রপ্তানি উন্নয়ন তহবিল বা EDF তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। প্রশ্নের জবাবে জানান, কোনো বিদেশি সংস্থাকে সুবিধা দিতে নয়, বরং উন্নত সেবা নিশ্চিতেই চট্টগ্রাম বন্দরে শুল্ক বাড়ানো হয়েছে। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে 2022 সালে নানা শর্তে IMF-এর সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে 2024-এর অভ্যুত্থান পর ক্ষমতায় এসে আরও $80 কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে দাতা সংস্থার নানা শর্ত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রেমিটেন্স ও প্রবাসী আয়ের চমকে সক্ষমতার জানান দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ফলে ঋণের বাকি অর্থ পেতে IMF-এর চাপিয়ে দেয়া কোনো শর্ত মানবে না বাংলাদেশ। IMF-এর বার্ষিক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেকেন্ড লুক দেব, আমরা বাজেট সাপোর্ট নিতে হবে কিনা, আমরা IMF-এর বিভিন্ন শর্তে যেটা আমাদের জন্য খুব ফ্রেন্ডলি না, ডেফিনেটলি আমরা ওদিকে যাব না। বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সরকারের প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অর্থ সচিব জানান, রপ্তানিকারকদের সহায়তা দিতে EDF-এর জন্য বিশেষ তহবিল গঠনে অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। রিজার্ভের উপরে যাতে চাপ না পড়ে, এখানে আমরা প্যারালালি আমি মিগার সাথে কথা বলেছিলাম। মিগা আমাদেরকে $500 মিলিয়ন দিবে। এ সময় এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, কোনো বিশেষ গ্রুপকে সহায়তা দিতে নয়, বরং সেবার মান বৃদ্ধি করতেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকার মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই প্রেক্ষাপটে প্রতি মাসে $3 থেকে $4 বিলিয়ন প্রবাসী আয়ের পাশাপাশি রপ্তানি আয়ে আরও কিছুটা গতি বাড়ানো গেলে বিদেশি দাতা সংস্থার ঋণ নির্ভরতা থেকে বাংলাদেশ অনেকটাই বেরিয়ে আসবে বলে মনে করছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। ওয়াশিংটন DC থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
তৃতীয় সাবমেরিন কেবল চালু না হওয়ায় আগামী বছর বড় ধরনের ব্যান্ডউইথ ঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সেবাদাতারা বলছেন 2026 সালে ব্যান্ডউইথ ব্যবহার বেড়ে দাঁড়াবে প্রায় 14,000 জিবিপিএসে। তখন সরকারি দুটি সাবমেরিন কেবলের সক্ষমতা থাকবে চাহিদার অর্ধেক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় আটকে আছে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের কাজও। এ কারণে 6,000 জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ আমদানি করতে হবে ভারত থেকে। শুভ খানের রিপোর্ট। কেনাকাটা, পড়াশোনা সহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে 8,400 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেন 13 কোটির বেশি গ্রাহক। স্টারলিংক আসায় ব্যান্ডউইথ চাহিদা আরও বাড়ছে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন দুটি সরকারি সাবমেরিন কেবলের সক্ষমতা মাত্র 7,220 জিবিপিএস। বাড়তি মূল্যের কারণে যেখান থেকে মাত্র 4,200 জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে সেবাদাতারা, তুলনামূলক কম খরচে বাকি অর্ধেক ভারত থেকে এনে সরবরাহ করছে আইটিসি অপারেটররা। এজন্য মাসে গড়ে 60 কোটি টাকা দিতে হচ্ছে প্রতিবেশী দেশটিকে, বছরে প্রায় 700 কোটি টাকা। আইএসপিএবির তথ্য বলছে 2026 সালে ব্যান্ডউইথ চাহিদা বেড়ে দাঁড়াবে 13,843 জিবিপিএসে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তৃতীয় সাবমেরিন কেবল চলতি বছরই চালুর কথা থাকলেও তা পিছিয়ে গেছে। আগামী বছরের মধ্য এবং শেষ দিকে থার্ড সাবমেরিন কেবলে কানেক্ট হতে পারবো বলে আশা করি। এই অবস্থায় আগামী বছরে দৈনিক ব্যান্ডউইথ ঘাটতি বেড়ে দাঁড়াবে 6,623 জিবিপিএসে। এই ক্রাইসিসটা আসলে ইন্ডিয়া থেকে আমাদেরকে মেটাতে হবে। বিকল্প আছে বেসরকারি খাতে 3টি সাবমেরিন কেবল। 45,000 জিবিপিএস সক্ষমতার এই কেবল 2026 সালের শুরুতেই চালু হওয়ার কথা রয়েছে। উদ্যোক্তারা বলছেন বাংলাদেশ অংশে কেবল স্থাপনের অনুমতি চেয়ে ডাক, টেলিযোগাযোগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তারা, তবে এখনো অনুমতি মেলেনি। 2024-এ ওনারা কোনো ধরনের আমাদের সাথে রেসপন্স করেনি। তারই ফলশ্রুতিতে আমরা আগস্ট মাসে আবার একটা চিঠি প্রেরণ করি। যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যায় তাহলে আগামী ডিসেম্বরে শিপ মুভমেন্ট করবে। যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন সরকারের দিক থেকে বেসরকারি উদ্যোক্তাদের কোনো বাধা দেয়া হচ্ছে না। রিজিওনাল যে বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করে তারা আনবে। তাদের উপরে আমাদের কোনো বাধা নিষেধ সেভাবে নেই। আইএসপিএবির হিসাবে 2027 সালে দেশে দৈনিক ব্যান্ডউইথ চাহিদা বেড়ে দাঁড়াবে 17,789 জিবিপিএসে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 যুগ পর চাকসুতে ভোট উৎসব, অমোচনীয় কালি ব্যবহার না করা সহ নানা অভিযোগ ছাত্রদল ও শিবির প্যানেলের, প্রমাণ মিললে ব্যবস্থার ঘোষণা কমিশনের। মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও এখনও বের হচ্ছে ধোঁয়া। ঢাকা মেডিকেলে 16 মরদেহ, ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর। এবং জুলাই হত্যাযজ্ঞের 7 মামলায় আনিসুল, সালমান সহ 45 আসামি ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত 8 জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ। এই ছিল সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। জাফর, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।